ইন্টারিম সরকার বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিছে বা বাংলাদেশকে বিক্রি করে দিছে আমেরিকার কাছে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে। এটা নিয়ে আজকে কথা বলবো এবং যাদের ন্যূনতম সত্য জানার ইচ্ছা আছে তারা ভিডিওটা দেখবেন। আর যদি গুজবে ভালো লাগে তাহলে এই ভিডিও দেখার দরকার নেই, আপনাদের ভালো লাগবে না। যদি সত্য জানার ইচ্ছা থাকে তাহলে সাথে থাকবেন। এবং একটুক নিশ্চয়তা দিতে পারি যে এই 37 পেজের যতগুলো ইন্ডেক্স আছে, যতগুলো অ্যানেক্স আছে, প্রত্যেকটা সেকশন পড়েই এই ভিডিওটা আমি বানাচ্ছি। শুনেন, নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ট্রাম্প সরকার আসার পরে তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে তারা একটা জরুরি অবস্থা জারি করছিল এবং প্রত্যেকটা দেশের উপর রেসিপ্রোকাল ট্যাক্স বসাইছে রেসিপ্রোকাল ট্যারিফ। এই রেসিপ্রোকাল ট্যারিফের পরে বিশ্বের প্রত্যেকটা দেশ যারা আমেরিকার সাথে ব্যবসা করে, যারা আমেরিকাতে পণ্য রপ্তানি করে, তারা নিজ নিজ দেশের বিভিন্ন স্বার্থ নিয়ে বসে একটা ট্যারিফ ডিলে গেছে, যেটাকে বলা হয় রেসিপ্রোকাল ট্যারিফ ডিল। বাংলাদেশও এর বাইরে না। এমনকি এই ট্যারিফ ডিলে, রেসিপ্রোকাল ট্যারিফ ডিলে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র যেগুলো, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মান, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত, কেউ বাদ নেই, মালয়েশিয়া, ফিলিপিন, থাইল্যান্ড, সবাই এই রেসিপ্রোকাল ট্যারিফ ডিলে গেছে। বাংলাদেশকেও যাইতে হতো, বাধ্য হয়েই যেতে হতো। এটা আসলে এড়ানোর কোনো ধরনের অপশন ছিল না। তা এখন এই ডিলটাতে আমাদের আসলে মানে দেশ বিক্রি করে দিছে ইউনিট সরকার আমেরিকার কাছে, নাকি আসলে দেশের স্বার্থ সংরক্ষণ করছে, এই বিষয়ে একটু আলোচনা করি। যদি সত্যটা জানতে ইচ্ছা করে তাহলে থাকবেন, এখানে কোনো গুজব পাবেন না। মানে আপনাকে বা আমাকে তুষ্টি করার জন্য বা আমাকে ছোট করার জন্য কোনো ধরনের আলোচনা করব না আমি। আমাকে যারা টুকটাক চেনেন, আমার ফেসবুকের ফ্রেন্ড যারা আছে তারা জানেন যে আমি সবসময় গুজবের বিরুদ্ধে, সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এখানে দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে এই ট্যারিফ ডিলের প্রথম নামটা দেখেন তাহলেই বুঝবেন। এগ্রিমেন্ট বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অন রেসিপ্রোকাল ট্রেড। রেসিপ্রোকাল ট্রেড, এটা হচ্ছে রেসিপ্রোকাল ট্রেডের উপর ডিল হয়েছে। এখানে কোনো সামরিক ডিল হয় নাই, এখানে কোনো আমাদের স্ট্র্যাটেজিক বা আমাদের জমি জমা এসব নিয়ে কোনো ডিল হয় নাই, শুধুমাত্র রেসিপ্রোকাল ট্রেডের উপর। এবং ডেট অফ সিগনেচার হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025 সাল। এখানে দেখেন একটা বিষয় আরও স্পষ্ট হবেন, সেটা হচ্ছে প্রথম প্যারাটা দেখেন, অ্যানেক্স 1 ও তফসিল 1। এইখানে যেই ট্যারিফটার কথা বলছে, নির্ধারিত হারে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো পণ্য গেলে ওরা একটা ট্যারিফ বসায়। এই ট্যারিফটা তাদের ওই যে পোর্টের সার্ভিস চার্জ সব সহ, সেটা হচ্ছে 12%। এটা পৃথিবীর যে কোনো দেশ থেকেই পণ্য যাক, এই 12%টা ফ্ল্যাট, এটা সব দেশকেই দিতে হয়। 2 নম্বর প্যারায় আসেন, পক্ষগুলো ভিন্ন খাতে কোনো সমঝোতা না থাকলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপত্তিস্থল পণ্য আমদানির উপর কোনো কোটা আরোপ করবে না। কোটা এখানে বোঝাচ্ছে, এখানে কিন্তু ট্যারিফ না, মানে আমেরিকা থেকে কোনো পণ্য বাংলাদেশে আসলে যাতে আমরা কোটা না করে দিই যে এর বেশি আসতে পারবে না। বাংলাদেশ এই ক্ষেত্রে উন্মুক্ত, আমেরিকা যত পরিমাণে ইচ্ছা পাঠাইতে পারবে। এটা কেন, এটা আমি আরেকটা পরে বলবো। এই কোটাটা কেন তুলে দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটা দারুণ সুবর্ণ সুযোগ, সেটা আমি পরে বলতেছি। 3 নম্বরটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানেক্স 1 এর তফসিল 2 এর নির্ধারিত হারে বাংলাদেশের উৎপত্তিস্থল পণ্যের উপর পারস্পরিক শুল্ক হার রেসিপ্রোকাল ট্যারিফ রেট প্রয়োগ করবে। এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই রেসিপ্রোকাল ট্যারিফটা প্রথমে 37% করছিল, পরবর্তীতে 20%, এবং এই ডিলের মাধ্যমে এটা আসছে ফ্ল্যাট করে দিচ্ছে 19%। বাংলাদেশের যে কোনো পণ্য আমেরিকায় রপ্তানি করলে তারা রেসিপ্রোকাল ট্যারিফ হিসাবে 19% ধরবে। 19% কেন ধরে? এই রেসিপ্রোকালটা মূলত তাদের বাণিজ্যিক বৈষম্য দূর করার জন্যই রেসিপ্রোকাল ট্যারিফটা নিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে রপ্তানি করে, কিন্তু আমেরিকায় রপ্তানি করে, কিন্তু নিজের দেশে আমদানি করে না আমেরিকার পণ্য। তো সেই বৈষম্যটা দূর করার উদ্দেশ্যেই কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফটা বসাইছে, যে আমি যেমন ট্যারিফ বসাবো সেও ট্যারিফ বসাবে, সেরকম যাতে অন্তপক্ষে বাণিজ্যিক বৈষম্যটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এই 19%-এর জন্যই এগ্রিমেন্টটা, এই রেসিপ্রোকাল ট্রেড ডিল। দেখেন এইখানে
প্রথমে কি দিছে এগ্রিকালচার বিষয়ে, স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি। এটা কী জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে আমেরিকার কোনো কৃষিপণ্য আসলে আমরা যাতে ওই কৃষিপণ্যটাকে এমনি মৌখিকভাবে মানা করতে না পারি যে না এইটার মধ্যে এই ধরনের সমস্যা আছে, ওই ধরনের সমস্যা আছে, এটা বলা যাবে না। যদি আমরা আমেরিকার কোনো পণ্যের উপর অভিযোগ আনতে হয়, সেটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হবে এবং অবশ্যই তা সুনির্দিষ্ট প্রমাণ আনতে হবে যে হ্যাঁ তোমার এই প্রোডাক্টের মধ্যে এই সমস্যা, সেই জন্য তুমি বাংলাদেশে এই পণ্যটা দিতে পারবে না। যদি আমেরিকা থেকে কোনো পণ্য আসে সেক্ষেত্রে সেটা আমরা নিষিদ্ধ করতে পারবো, তখনই সেটা হইতে হবে বৈজ্ঞানিক উপায়ে। এবং 3 নম্বর প্যারাতে কী বলতেছে, 3 নম্বর বলতেছে আমাদের পণ্য যেমন তুমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করবা যে ওগুলো স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মুক্ত, তাহলে অন্য দেশকে তুমি এমন সুবিধা দিবা না যে দেশ তোমার দেশে ইচ্ছা মতো মানে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া পণ্য পাঠাইতে পারবে, এইটা সুবিধা অন্যদেরকেও দিতে পারবে না, আমাদেরকেও দিতে পারবে না। কিন্তু সেটা অবশ্যই হইতে হবে বৈজ্ঞানিক উপায়ে। মানে মুখে বলে দিলাম যে না তোমার পণ্য খারাপ, সেটা হবে না, আমাকে বৈজ্ঞানিক উপায়ে দেখাইতে হবে তাদের পণ্যের কোনো স্যানিটারি প্রবলেম আছে নাকি ফাইটোস্যানিটারি প্রবলেম আছে, মানে ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো ধরনের জার্ম এগুলো আছে কি না। আরেকটা আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই বিষয়টা কীরকম, এই বিষয়টা সহজভাবে বলি। সেটা হচ্ছে ধরেন ভারতের একটা পণ্য, ওটা ভারতেরই মূল পণ্য বলা হয়, কিন্তু ওইটার সাথে ওইটার কোনো মানে মানে ওইটাকে বাংলাদেশে আসতে দিচ্ছি, কিন্তু আমেরিকা যদি ওই পণ্যটা পাঠায় তখন আমরা বলতে পারবো না যে না এটা ভারতীয় পণ্য, তোমরা এটা পাঠাতে পারবো না। কারণ ওই ভারতে হইতে পারে তারা জিওগ্রাফিক্যালি ইন্ডিকেশন জিআই নাম্বার পাওয়া, কিন্তু পণ্যের গুণগত মান যদি সেম হয় তাহলে আমি অন্য দেশেরটা কেন ঢুকতে দিব না। এই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন নাম্বারটা এখন সার্বজনীন করতে হবে বাংলাদেশকে, যে পণ্যের গুণগত মান বিচার হবে, পণ্যর ঐতিহাসিকভাবে কাদের এইটা পণ্য ছিল সেটা বলার দরকার নেই। যেমন ধরেন আমরা বলি, আরেক সহজ বলি, ধরেন ইরানের কার্পেট পৃথিবীব্যাপী এটা জিআইওদের, যে কার্পেট বলতেই ইরান। এখন একই কার্পেট যদি আমেরিকা বাংলাদেশকে দেয় তাহলে আমি বলতে পারবো না না ইরান ছাড়া চলবে না, ইরানেরটাই নিতে হবে, আমার তখনকে আমেরিকারটাও ঢুকতে দিতে হবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে বলতেছে যেখানে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, বাংলাদেশে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইটের নকলের তো বাহাদুরি আপনারা দেখেন, এগুলোকে বাংলাদেশের সরকারকে মানে চরমভাবে এর দায়িত্ব নিতে হবে, যে আমেরিকার কোনো পণ্য আসলো সেটা যাতে নকল না হইতে পারে, সেটার প্যাটেন্ট চুরি করতে না পারে, ট্রেডমার্ক কেউ না চুরি করে, এবং ওইগুলোর ক্ষেত্রে যাতে দেওয়ানি ফৌজদারি দুইটাই মামলা করা যায় কেউ যদি আমেরিকার পণ্য বাংলাদেশে নকল করে, এবং দেশের সীমান্ত দিয়েও যাতে এই ধরনের পণ্য পাচার হইতে না পারে সেটা দেখার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে। দেখেন এইখানে কি আসছে, এইটায় বাজিমাত করছে ইন্টারিম সরকার, বাংলাদেশের ইউনিট সরকার এখানে বাজিমাত করছে। সেটা হচ্ছে যদি আমেরিকার তুলা এবং আমেরিকার ম্যানমেড ফাইবার বাংলাদেশ ব্যবহার করে তাহলে সেই পণ্য আমেরিকাতে জিরো ট্যারিফে যাবে, তখন তাকে 19% যে রেসিপ্রোকাল ট্যারিফ দিতে হইতো এই ট্যারিফটা দিতে হবে না। এই টার্মে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে, একমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এত ফ্লেক্সিবল দিছে, সেম ক্লজ কিন্তু ভিয়েতনামকে দিছে, কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে উল্লেখ করে দিছে তোমরা চায়না থেকে কোনো ফেব্রিক্স নিতে পারবা না, চায়না থেকে ফেব্রিক্স নিলে তোমাদেরকে আরও 40% এক্সট্রা ট্যারিফ দিতে হবে। ভিয়েতনামের কিন্তু রেসিপ্রোকাল ট্যারিফ 20%, বাংলাদেশের থেকে 2% বেশি। তার উপরে তাদেরকে বলছে তোমরা চায়নার কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারবে না, কিন্তু বাংলাদেশকে সেটা বলে নাই। বাংলাদেশকে শুধু বলছে যে তুমি বাংলাদেশ শুধুমাত্র তাদের কাছ থেকে তুলা আর ফাইবার নিলেই তারা খুশি, তাহলে ওই পণ্যটা তারা জিরো ট্যারিফে ঢুকতে দিবে। এই একটা সুবিধা এই গার্মেন্টস প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশকে দিছে, আর কোনো দেশকে এই সুবিধাটা দেয় নেই। এইটা দেখেন আর্টিকেল 6.3 রুলস অফ অরিজিন। রুলস অফ অরিজিনের ক্ষেত্রে এইখানে কি বলতেছে, পক্ষসমূহ এই চুক্তির সুফলগুলো মূলত তাদের ও তাদের নাগরিকদের কাছে পৌঁছানোর ইচ্ছা পোষণ করে। মানে হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকায় এই অ্যাগ্রিমেন্টটা করতেছে বাংলাদেশের নাগরিকের সুফলের জন্য এবং আমেরিকার নাগরিকের সুফলের জন্য।
এই চুক্তি দ্বারা তৃতীয় দেশের কেউ উপকার পাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা নিজেরা বসে সিদ্ধান্ত নেবে যে আমরা হ্যাঁ আমাদের এই চুক্তির ফলে তৃতীয় কোনো দেশে যদি সুবিধা পাইতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা একসাথে বসে সিদ্ধান্ত নেবে সেই দেশকে এই সুবিধাটা নিতে দিবে কি না। মানে বাংলাদেশ যে জিরো ট্যারিফটা এনজয় করবে, এই ট্যারিফটাকে যাতে অন্য কোনো দেশ যাতে ধরেন ইন্ডিয়া বাংলাদেশে বিনিয়োগ করলো, করে এই সুবিধা নেওয়ার চেষ্টা করলো, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা সিদ্ধান্ত নেবে সেটা করা যাবে কি না। দেখেন পরের লাইনে লেখা আছে, যদি এই চুক্তির সুফলগুলো উল্লেখযোগ্যভাবে তৃতীয় কোনো দেশ বা তৃতীয় দেশের নাগরিকদের কাছে পৌঁছায়, তবে একটি পক্ষ অন্য পক্ষের সাথে আলোচনার পর চুক্তির মূল উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উৎপত্তিস্থল সংক্রান্ত নিয়মাবলী নির্ধারণ করতে পারবে। মানে এইখানে কিন্তু অপশনটা খোলা রাখছে যে বাংলাদেশে যদি চায়না বা ইন্ডিয়া বা যে কোনো দেশ ইনভেস্ট করে গার্মেন্টসে, তাহলে তারাও এটা এনজয় করতে পারবে, কিন্তু সেটা ডিসক্লোজ করতে হবে যে হ্যাঁ এটার ইনভেস্টমেন্ট ওই দেশ ওই দেশ আমাদের দেশেই কাজ করতেছে। সেই ক্ষেত্রে কিন্তু ওই দেশ যে তৃতীয় দেশটা বাংলাদেশে ফ্যাক্টরি দিবে বা ইনভেস্ট করবে, সে ওই আমেরিকার তুলা এবং আমেরিকার ফাইবার ম্যানমেড ফাইবার ব্যবহার করলে তারাও এই সুবিধাটা পাবে, তবে সেটা জানাই করতে হবে। এই দেখেন আরেকটা বড় সুখবর, সেটা ইনভেস্টমেন্ট। বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট যে অনেক মানে এই বলা হয় সচিবালয়ে ফাইল ঘুরতে থাকে লাল ফিতার দৌড়, অনেক ইনভেস্টর আসতে চায় না কিন্তু এইসব কারণেই, দুনিয়ার বাধার কারণে। এখন আমেরিকা এই চুক্তিতে বলতেছে না, আমেরিকা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে এবং এই ইনভেস্টমেন্টটাকে সহজ করে দিতে হবে, সরাসরি ইনভেস্ট করতে পারবে। কোথায় ইনভেস্ট করতে পারবে? সেটা হচ্ছে মাইনিং, তারপরে তেলের খনি সন্ধান, তারপরে হচ্ছে রেয়ার আর্থ খোঁজার ব্যাপারে, এবং আরও বড় কথা ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসে, যেমন হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারবে, টেলিকমিউনিকেশনে ইনভেস্ট করতে পারবে, ট্রান্সপোর্টেশনে রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট করতে পারবে, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসে বড় বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে যাতে ইনভেস্টমেন্ট করতে পারে বাংলাদেশে, আমেরিকা এই আইনটা সহজ করে দিতে হবে আমেরিকাকে। আর ন্যাশনাল ট্রিটমেন্ট যেটা থাকবে, যে বাংলাদেশ সে যেসব অন্য কোম্পানিরা ইনভেস্ট করে তারা যেই সুবিধাগুলো পায়, আমেরিকাকেও একই ধরনের সুবিধা দিতে হবে। অন্য কোনো কোম্পানিকে আমেরিকার থেকে বেশি সুবিধা দিয়ে আমেরিকাকে মানে প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন করা যাবে না, সেম ট্রিটমেন্ট করতে হবে। আর ইউএস ইনস্টিটিউশনাল সাপোর্ট, যেটা আমেরিকার এক্সিম ব্যাংকের মাধ্যমে, আমেরিকার যেটা এক্সিম ব্যাংক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইউনাইটেড স্টেট, এই এক্সিম ব্যাংক আর হচ্ছে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, এই দুইটা ব্যাংকের মাধ্যমে সরাসরি বাংলাদেশে আমেরিকা ইনভেস্ট করতে পারবে, সেই সুবিধাটা চাইছে এই ডিলের মধ্যে। এখন দেখেন এইটা সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে মানে থ্যাংক ইউ দেওয়া উচিত ইন্টারিম গভর্নমেন্টকে। তুলনামূলকটা দেখেন, বাংলাদেশের কী সুবিধা দিছে, বাংলাদেশকে দিছে হচ্ছে 99% দিছে ট্যারিফ, ইন্ডিয়াকে কত দিছে 18%, ভিয়েতনামকে কত দিছে 20%, চীনকে দিছে কত 30 থেকে 47% রেসিপ্রোকাল ট্যারিফ। বাংলাদেশের থেকে ইন্ডিয়া 1% কম 18, আবার বাংলাদেশের থেকে 1% বেশি ভিয়েতনাম 20%, আর চায়না সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 30 থেকে 47%। কিন্তু এখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের মূল প্রোডাক্ট কী, রপ্তানি প্রোডাক্ট আমেরিকার মার্কেটে, সেটা হচ্ছে আরএমজি প্রোডাক্ট, মানে পোশাক শিল্পে তৈরি পোশাক রপ্তানিতে আমেরিকায়, এটা আমাদের মূল টার্গেট আমেরিকাতে। এখানে আমাদের সুবিধাটা কী দিছে, এখানে আমাদের দুই ধরনের সুবিধা আছে। এক হচ্ছে আমরা জিরো ট্যারিফ পাবো হচ্ছে সরাসরি যদি ওদের আমেরিকার তুলা এবং আমেরিকার ফাইবার ইউজ করি, তাহলে সেই পণ্যে আমরা যেমন জিরো ট্যারিফ পাবো। আর যদি আমরা অন্য যে কোনো দেশ থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে বাংলাদেশে প্রস্তুত করে আমেরিকায় পাঠাই, তাহলে আমাদেরকে 19% ট্যারিফ দিতে হবে, যেইটা কিন্তু অন্য ভারত বা ভিয়েতনাম এবং চায়না এদের ক্ষেত্রে দেয় নাই। ভারতের ক্ষেত্রে কী করছে, ভারতের ক্ষেত্রে 18% ট্যারিফ দিছে, কিন্তু তাদেরকে কিন্তু বলে নাই, এই সুবিধাটা দেয় নাই যে তুমি আমাদের তুলা ব্যবহার করো, ফাইবার ব্যবহার করো, তাহলে তোমাদেরকে জিরো ট্যারিফ দিব। ভারতকে এটা দেয় নাই, যদিও ওদের পীযূষ গোয়েল মৌখিকভাবে বলছে যে ভারতকেও দিব, কিন্তু হোয়াইট হাউস যেটা ডিক্লারেশন পেপার দিছে ভারতের ক্ষেত্রে, ভারতের ডিল এবং আমেরিকার ডিলের মধ্যে কিন্তু আমেরিকা এই কথাটা উল্লেখ করেনি, ওটা আমি পড়ছি, ওখানে উল্লেখ করেনি।
কিন্তু এখন মানে রাজনৈতিক কারণে বলতেছে, এবং ইন্ডিয়ার কিন্তু মিডিয়া তোলপাড় শুরু করছে এইটা বিষয় নিয়ে। ভিয়েতনামকে দেখেন কী দিচ্ছেন, ভিয়েতনামকেও 20% দিছে, আবার সুবিধাটা কী দিছে যে তোমরা যদি আমাদের তুলা এবং আমাদের ফাইবার ইউজ করো তাহলে আমেরিকায় 0% ট্যারিফে ঢুকতে পারবা, কিন্তু ক্লোজে একটা শর্ত দিয়ে রাখছে, সেটা হচ্ছে কোনোভাবেই চাইনিজ ম্যাটেরিয়াল ওইখানে থাকা যাবে না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে উল্লেখ করা নাই। ভিয়েতনাম যদি চায়না থেকে কোনো ফেব্রিক্স বা অন্য কোনো বাটন বা আদার্স থিং ইউজ করে, সেই ক্ষেত্রে তাদেরকে 20% প্লাস 40 মানে 60% ট্যারিফ দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা 19%। আর যদি বাংলাদেশের ক্ষেত্রে সেটা টুলার ক্ষেত্রে, তুলা যদি আমেরিকা থেকে আনি সেই ক্ষেত্রে কিন্তু 0 ট্যারিফ। আর চীনের ক্ষেত্রে তো একদম চীনকে আরএমজি থেকে মার্কেট আউট করার চেষ্টা করতেছে আমেরিকা, কারণ 30 থেকে 47%। এইখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কীভাবে, এই যদি আপনি এই 4টা দেশের আরএমজি বিষয়ক চ্যাপ্টারটা পড়েন, আমি 4টা দেশের আরএমজি চ্যাপ্টার পড়েই বলতেছি। টুইস্টটা হচ্ছে চীন যাতে বাংলাদেশে কারখানা দেয় এবং বাংলাদেশ থেকে আমেরিকায় পাঠায় 19% ট্যারিফে, তাতে সুবিধাটা কি, আমেরিকার পোশাকের চাহিদাটা মিটলো, আবার ট্যারিফটা ওইভাবে যাচ্ছে। আর বাংলাদেশে কিন্তু ওই যে ইনভেস্টমেন্ট বলছে না, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, আপনারা খোঁজ নিয়ে দেখিয়েন, বাংলাদেশে তুলার জন্য এবং ফাইবারের জন্য আমেরিকা ওয়্যারহাউস তৈরি করে ফেলছে অলরেডি। বাংলাদেশকে আমেরিকা থেকে 40 দিন সময় ব্যয় করে তুলা বা ফাইবার আনতে হবে না, বাংলাদেশেই ওয়্যারহাউস তৈরি হয়ে যাচ্ছে। এছাড়াও আরও 2টা ওয়্যারহাউস তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে কলম্বোতে এবং সিঙ্গাপুরে। টার্গেট বাংলাদেশের তুলা মার্কেট এবং ফাইবার মার্কেট ধরার, কারণ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি কাঁচা তুলা আমদানিকারক দেশ, এবং ফাইবার, ম্যানমেড ফাইবার বা কটন ফাইবার, এই 2টাও বাংলাদেশ অন্যতম বিশ্বের ইম্পোর্টার। এই মার্কেটটা ধরতেই আমেরিকা আসতে চাচ্ছে, এবং আমেরিকাও চাচ্ছে চায়না বাংলাদেশে ইনভেস্ট করুক এবং বাংলাদেশের মাধ্যমে আমেরিকার তুলা এবং ফাইবার ব্যবহার করুক। এই দেখেন, ভারতের যেদিন বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফটা সিগনেচার হলো, সেদিন ভারতের মার্কেট তোলপাড় হয়ে গেছে। সেদিনকার ভারতের স্টক এক্সচেঞ্জে সব টেক্সটাইল মিল, কটন মিলের শেয়ারের ধস নামছে। কারণ কেন? কাঁচা তুলা আমদানিতে পৃথিবীর 1 নম্বরে হচ্ছে বাংলাদেশ, এবং এর মধ্যে সিংহভাগই আনা হয় ভারত থেকে। ভারতের কাঁচা তুলা এক্সপোর্টের 91% হচ্ছে বাংলাদেশ ক্রয় করে। কাঁচা তুলা আমদানি ভারতের 91%ই বাংলাদেশ আমদানি করে। মানে ভারতের যে তুলার কাপাস তুলার যে কৃষকরা আছে, এদের যে তুলা তৈরি হয় তার 91%ই বাংলাদেশ ক্রয় করে। এই মার্কেটটা আমেরিকা নিয়ে যেতে চাচ্ছে। আরেকটা দেখেন, সেটা হচ্ছে ইয়ার্ন, কটনের যে ইয়ার্ন, এই তুলা দিয়ে যে সুতাটা তৈরি হয়, এই সুতা যে ভারতে তৈরি হয়, এই তুলা দিয়ে তৈরি সুতার 45% বাংলাদেশ ইম্পোর্ট করে ভারত থেকে। এই মার্কেটটা নিয়ে যেতে চাচ্ছে আমেরিকা বাংলাদেশ থেকে, বাংলাদেশে ফ্যাক্টরি করে বাংলাদেশে সুতা তৈরি করতে চাচ্ছে। আর ম্যানমেড যেটা আছে, ম্যানমেড ফাইবার, সেটা আমেরিকাতেই তৈরি হয়, আমেরিকা ইন্ডাস্ট্রি। এইটাতে কিন্তু ভারতের 5.8%, টোটাল প্রোডাকশনের 5.8% কিন্তু বাংলাদেশ কেনে। এই মার্কেটটাও ভারত হারাইতে যাচ্ছে। এই জন্য ভারতের মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। এখন আসেন শুধু ফ্যাব্রিক্সের ক্ষেত্রেও বাংলাদেশ কিন্তু 14%, ইন্ডিয়ার টেক্সটাইল মিল থেকে 14% কাপড়, টোটাল প্রোডাকশনের 14% কিন্তু বাংলাদেশ আমদানি করে। এই মার্কেটটাও হারাইতে যাচ্ছে ভারত এই চুক্তির ফলে। ভারতের ক্ষতি কি দেখেন, কটন বা সুতা 82% বাংলাদেশের মার্কেট ভারতের। কাঁচা তুলা, যেটা তুলা, সেটা হচ্ছে টোটাল প্রোডাকশনের 91% হচ্ছে বাংলাদেশ, টোটাল এক্সপোর্টের 91% কেনে, আর টোটাল প্রোডাকশনের 15% বাংলাদেশ কেনে। কটন ফ্যাব্রিক্স 19% কেনে, ডাইজ অ্যান্ড কেমিক্যাল 10 থেকে 12% কেনে, আর এক্সারসাইজ কেনে 5%।
এই যে মার্কেট, একটা বাংলাদেশে প্রায় সব মিলায় 10 বিলিয়নের মার্কেট ভারতের, এই 10 বিলিয়ন মার্কেট থেকে প্রায় 8 বিলিয়ন মার্কেট হারাইতে যাচ্ছে আমেরিকার কাছে ভারত। তার উপরে আরেকটা বিষয় আছে, দেখেন ভারতের মিডিয়া কীভাবে পাগল হয়েছে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তির পরে, এবং বাংলাদেশে কিছু ভারতীয় দালালের কাছে শুনবেন যে বাংলাদেশের সব বিক্রি করে দিছে, হ্যান করে দিচ্ছে, ত্যান দিচ্ছে। তাদেরকে খালি একটা প্রশ্ন করবেন যে রেসিপ্রোকাল ট্যারিফ ডিল আমেরিকা কোন দেশের সাথে করে নাই? তারা যে ভারতের দালালি করতেছে, ভারত নিজেও তো এই ডিল করছে আমেরিকার সাথে, ভিয়েতনাম করছে, চায়না করছে, পৃথিবীর কোন দেশটা করে নাই? ইউরোপের প্রত্যেকটা দেশ করছে, জাপান করছে, কোরিয়া করছে, বাংলাদেশ করছে। ইন্টারিম সরকার তাই বাংলাদেশ দিয়ে দিছে, বরঞ্চ বাংলাদেশ তো বেস্ট ডিল করছে। বাংলাদেশ বেস্ট ডিল করছে, এর অনেক বড় ব্যাখ্যা হবে, আমি ভিডিও বানালে 1 ঘন্টার ভিডিও হবে এটা। দেখেন ইন্ডিয়ার মিডিয়া কিন্তু পাগল হয়ে গেছে, আপনি হেডিংগুলো দেখেন। হাউ বাংলাদেশ ইউজ ট্রেড ডিল নক্স দ্য এজ অফ ইন্ডিয়াস টেক্সটাইলস এক্সপোর্ট, মানে ইন্ডিয়ার যে টেক্সটাইলের এজ ছিল সেটাকে ধসায় দিছে। টেক্সটাইল শক স্লাইড, ইউএস বাংলাদেশ ট্রেড ডিল রেইজ কম্পিটিশন কনসার্ন ফর ইন্ডিয়ান প্লেয়ার্স, ইন্ডিয়ান প্লেয়ারদের কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে। দেখেন আরেকটা লেগছে, হোয়াই ইন্ডিয়া শুড বি কনসার্ন ওভার ইউএস বাংলাদেশ ডিল। এই ধরনের আপনার যেদিনকা হচ্ছে 9 তারিখে ডিলের সিগনেচার হয়েছে, 10 তারিখে ইন্ডিয়ার যে কোনো মিডিয়া দেখলে হবে। এখন সামরিক বিষয়ে কথা আসতেছে। সামরিক বিষয়ে কি? সামরিক বিষয়ে একটা কমন গদবাধা, আমি প্রত্যেক এই 4টা দেশেরই ডিলগুলো পড়ছি, তাদের সাথে সেম কথা। সেটা কি? বাংলাদেশ আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কেনা বাড়াইতে হবে, বাংলাদেশ তৃতীয় দেশের থেকে যুদ্ধাস্ত্র কেনা কমাইতে হবে, কিন্তু এখানে কোনো স্পেসিফিক টার্গেট দেওয়া হয়নি, এটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এবং বলা হয়েছে যে 3 নম্বরে দেখেন যে বলতেছে, ইউনাইটেড স্টেটস হ্যাজ এগ্রিড টু ওয়ার্ক উইদিন বাংলাদেশ টু স্টিমুলিং অ্যান্ড এনহ্যান্স ডিফেন্স ট্রেড বিটুইন দ্য 2 নেশন, মানে এই 2 দেশের মধ্যে, বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে, যাতে সামরিক অস্ত্র কেনা বিষয়ে ইউএসএ সহজতর করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে মানে মেজর পোর্শন না, এই চুক্তিটার পুরাটার মধ্যে হচ্ছে অভিপ্রায় দেওয়া, এটার মধ্যে কোনো ক্লোজ দেওয়া নয় যে এটা করতেই হবে। এগুলা বলছে আমেরিকা, বলছে এগুলোর দিকে নজর দিয়েন, বাংলাদেশ বলছে হ্যাঁ আমরা এদিকে নজর দিব, এর বাইরে কিচ্ছু নেই এখানে। এটা সম্পূর্ণ একটা ট্রেড ডিল। আমেরিকাকে কয়েকটা প্রতিশ্রুতি দিছে। দেখেন আগামী 10 বছরের মধ্যে 10টি বোয়িং বিমান ক্রয়। দেখেন এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে 10টা কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা MOU হয়েছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারই ওইটা থেকে পিছিয়ে আসছে। কারণ কেন? বাংলাদেশের যে বিমান সেগুলো সব বোয়িং, বাংলাদেশের যে ইঞ্জিনিয়ার, বাংলাদেশের যে শেডগুলো আছে, বাংলাদেশের যে স্পেয়ার পার্টসগুলো আছে, এগুলোর টোটাল সেট আপ হচ্ছে বোয়িংয়ের সেট আপ। এখন যদি হুট করে এয়ারবাস আনা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশকে আলাদা আরেকটা সেট আপ তৈরি করতে হবে, যেটা এক্সপেন্সিভ। আর এই যে 3rd টার্মিনালটা বানাইলো বাংলাদেশ এই 20-25 হাজার কোটি টাকা দিয়ে, বাংলাদেশের মাত্র বিমান আছে 19টা, এবং 19টা বিমানের মধ্যে মাত্র 14টা ব্যবহারযোগ্য, আর বাকি 5টাই হচ্ছে গ্রাউন্ডেড, ওগুলো ইউজ করার মতন অবস্থায় নাই, ওগুলো এত পুরনো হয়ে গেছে। বাংলাদেশকে এমনিতেই বিমান কিনতে হবে, নাহলে এত 25-30 হাজার কোটি টাকা দিয়ে 3rd টার্মিনাল বানানোর দরকার কি? কক্সবাজারে 30 হাজার কোটি টাকা দিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানোর দরকার কি? বাংলাদেশে তো বোয়িং লাগবেই। আরও বড় বিষয় হচ্ছে বোয়িংয়ের টাকা এখন দিতে হচ্ছে না, আগামী 10 বছর পরে বোয়িংয়ের সিরিয়ালও আছে। আপনারা ইন্টারনেটে ঘেটে দেখবেন, বোয়িং বাংলাদেশ এখন কিনতে চাইলে এখনও কিনতে পারবে না, বোয়িং কিনতে গেলে বাংলাদেশকে 10 বছর অপেক্ষা করতে হবে। আরেকটা কি দিছে, সেটা হচ্ছে জ্বালানি তেল কিনতে হবে প্রতি বছর $1 বিলিয়ন জ্বালানি তেল। এটা এমন কিছু না, বাংলাদেশ তেল কিনেই, আর তেলের মার্কেট হচ্ছে ওপেন টেন্ডার, ঠিক আছে? আপনি ওপেন টেন্ডারে আমরা রেট ভালো পাইলে ওইখান থেকে নিলে অসুবিধা কি? সৌদি আরব থেকে নিতে হবে কেন? যদি রেট একই থাকে তাহলে আমেরিকার মার্কেটের তেল নিলে আমার অসুবিধা কি? তাতে যে 1-2 সেন্ট কম বেশি হয়, কারণ আমাদের তো এক্সপোর্টটা পুরা বাঁচায় রাখছে আমেরিকা আর ইউরোপ। সেই ক্ষেত্রে 15 বছরে প্রতি বছর $1 বিলিয়ন করে নিতে হবে, $1 বিলিয়ন তেল অথবা গ্যাস নিতে হবে, মোট 15 বছরে $15 বিলিয়ন। আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে $3.5 বিলিয়ন কৃষি পণ্য। এইখানে কিন্তু অনেক কথা বলতেছে যে বাংলাদেশের কৃষি কী হবে। শুনেন, আমেরিকার জলবায়ু বা আমেরিকার মাটিতে যেসব কৃষি পণ্য তৈরি হয়, সেই কৃষি পণ্য কিন্তু বাংলাদেশে তৈরি হয় না।
বাংলাদেশের কৃষকরা কিন্তু এই ধরনের তুলা চাষ করে না, বাংলাদেশের কৃষকরা কিন্তু ভুট্টা চাষ করে না, বাংলাদেশের কৃষকরা কিন্তু গম চাষ করে না। এগুলো আমাদের 95 থেকে অলমোস্ট 100% ইম্পোর্টই করতে হয়। তা এই ইম্পোর্টটা আমাদের তো সেই দেশ থেকেই করা উচিত যে দেশ আমাদের পণ্য ক্রয় করে। ভারত একচেটিয়া আমাদের দেশে পণ্য রপ্তানি করবে, কিন্তু ভারত আমাদের কোনো পণ্য নেয় না। একমাত্র সবেদন নীলমণি আমাদের কাঁচা পাট নিত ভারত, সেই ভারতও আবার এক্সট্রা 20% করে ট্যারিফ বসায় দেয় কাঁচা পাটের উপর, যাতে বাংলাদেশ পাঠাইতে না পারে। কিন্তু তারা নির্দ্বিধায় পাঠাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পণ্য ভারত নিবে না। তাদের সাথে ব্যবসা করা উচিত নাকি যারা আমাদের সঙ্গে পণ্য কিনতেছে? আরেকটা জিনিস মনে রাখবেন, আমেরিকার রাজনীতিতে আমেরিকার কৃষি প্রধান যেই প্রদেশগুলো আছে, যেই স্টেটগুলোতে কৃষি প্রধান, সেই স্টেটের রাজনীতিবিদদের ক্ষমতা কিন্তু রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি প্রভাবশালী। আমেরিকার শহর কেন্দ্রিক বা ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রিক যেসব রাজনীতিবিদরা সিনেট এবং কংগ্রেসে আসে, তাদের থেকেও বেশি ক্ষমতাবান কিন্তু কৃষি প্রাধান্য প্রদেশগুলোর। আর বাংলাদেশ যদি তাদের কৃষি পণ্য ক্রয় করে, তাহলে বাংলাদেশেরও আমেরিকাতে প্রভাব একটা অবস্থান তৈরি হবে এবং ভালো অবস্থান তৈরি হবে। এটা অনেক আগেই উচিত ছিল যে যেসব পণ্য আমাদেরকে আমদানি করতেই হবে, সেই সব অবশ্যই আমাদের উচিত যে যারা আমাদের পণ্য কিনবে তাদের কাছ থেকে ক্রয়। তাহলে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়, তখন একটা সম্পর্কের বার্গেনিংয়ের জায়গা তৈরি হয়। শুধু আমরা রপ্তানি করবই, আবার যারা আমাদের কাছ থেকে মাল কিনে না, ভারতের মতন দেশ, তাদের কাছ থেকে মাল কিনবো আমরা, এটা কেমন কথা? এটা কোনো লজিক হতে পারে না। ভারতের মাথা খারাপ হয়েছে এই কারণেই ইউনূস সরকারের উপর এবং খলিলের উপর, যে প্রতিরক্ষা যে উপদেষ্টা ছিল, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হইল বিএনপির, এদের উপর এবং দেখবেন ভারতপন্থী লোকরাই কিন্তু এইসব নিয়ে বেশি কথা বলে। কিন্তু তাদের সাথে আপনি এই 37 পেজের চুক্তিপত্র নিয়ে বসবেন, আর এইটা তো নন ডিসক্লোজার না। এটা যখন এমওইউ হয়েছিল তখন নন ডিসক্লোজার ছিল, তখন এটা প্রকাশ করতে মানা করা হয়েছিল, কারণ আমেরিকা অন্যান্য দেশের সাথেও ট্রেড ডিল করতেছিল। সেই জন্য সব দেশকেই যখন আলোচনা চলে তখন এটা নন ডিসক্লোজার রেখে দেয়, আর যখন ট্রেড হয়ে যায়, চুক্তি হয়ে যায়, তখন এটা ডিসক্লোজার। এখন কিন্তু এটা ডিসক্লোজার, এটা এখন নন ডিসক্লোজার না। এখন এটা আর অপ্রকাশ্য কিছু না, এটা প্রকাশ্য। যখন প্রথমে আলোচনা ছিল তখন ছিল হচ্ছে এটা প্রকাশ করা যাবে না আলোচনা চলাকালীন, কারণ তখনকার অনেকগুলো দেশের সাথে আলোচনা চলতেছিল। সব দেশের ক্ষেত্রেই বলে দিছিল যে ডিল সিগনেচারের আগে কাউকে জানানো যাবে না। ডিল সিগনেচার শেষ, এখন জানাই দিচ্ছে, এখন তো ওপেন করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যদি কেউ বলে যে এই সরকার দেশ বেচে দিছিল, ইন্টারিম সরকার, ইউনূস সরকার, তাদেরকে এই চুক্তিটার আর্টিকেল 6.5-এ অ্যানেক্স 5 আর আর্টিকেল 6.5-এ দেখাই দিবেন। সেটা হচ্ছে মাত্র 2 মাস, মাত্র 2 মাসের মধ্যে যে কোনো দেশ, বাংলাদেশ সরকার যদি চায় যে এই চুক্তি থেকে বের হয়ে যাব, বের হয়ে যেতে পারবে। এখানে কোনো পেনাল্টির ব্যবস্থা নেই। আগের সরকারগুলো যেমন আদানির সঙ্গে চুক্তি করছে, চুক্তি বাতিল করলে $10 বিলিয়ন ফাইন দিতে হবে। তারপরে ভারত পেট্রোলিয়ামের সঙ্গে চুক্তি করছে, যদি তেল না কিনো তাহলে হচ্ছে $3 বিলিয়ন ফাইন দিতে হবে। এরকম ব্যবস্থা করছিল। বরঞ্চ ইউনূস সরকার এখানে একদম ওপেন রাখছে যে ভাই 2 মাসে যদি আমার না পোষায়, তাহলে আমি 2 মাস পরে এই চুক্তি থেকে বের হয়ে যাবো। সেই ক্ষেত্রে এক দেশ আরেক দেশের উপর কোনো ধরনের পেনাল্টি বসাইতে পারবে না। যেটা ভারতের সঙ্গে আগের সরকার সব চুক্তি করে গেছে, পেনাল্টি বসায় দিয়ে গেছে, এই সরকার এই পেনাল্টির ব্যবস্থা রাখে নাই। সহজ কথা বলে দিচ্ছে, যদি বিএনপি বলে না এই চুক্তি আমাদের পোষাচ্ছে না, মাত্র 2 মাসের নোটিশে চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে। তাহলে এখন বলেন যে এই সব যে কথা বলে যারা, তারা আসলে কি বলে? মানে জেনে বলে নাকি না জেনে বলে জানি না, সেটা তাদের ব্যাপার। তবে যেটা সত্য, সবসময় সত্যের সঙ্গে থাকবেন, যেটা ভালো সেটা ভালোর সাথে থাকবেন।